আজ আমি এবারের ঈদে মুক্তি পাওয়া বহুল প্রতীক্ষিত প্রিন্স মুভিটি এক্সপ্লেইন করব। মেগাস্টার শাকিব খান এই মুভিটিতে জাস্ট ফাটিয়ে দিয়েছেন। অ্যাকশন আর রোমাঞ্চকর এই মুভিটির শেষের চমকও থাকবে আপনার কল্পনার বাইরে। তো চলুন স্পয়লার না দিয়ে সরাসরি চলে যায় মূল গল্পে। তবে সিনেমাটি পুরোপুরি উপভোগ করতে চাইলে সিনেমা হলে গিয়ে দেখুন। সিনেমার শুরুতেই দেখা যায় জনপ্রিয় নায়িকা দিলরুবাকে, যে একটি শুটিং স্পটে ব্যস্ত ছিল। শুটিং চলাকালীন হঠাৎ তার ফোনে একটি কল আসে এবং কথা বলার পর তাকে বেশ বিচলিত ও চমকে যেতে দেখা যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে সে তড়িঘড়ি করে কাজ শেষ করে সেখান থেকে চলে যেতে চায়। পরিচালক তাকে বারবার অনুরোধ করলেও সে কোনো কথা না শুনে দ্রুত স্পট ত্যাগ করে। এরপর রাতের দৃশ্যে দেখা যায় সে নির্জন একটি জায়গায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। কিছুক্ষণ পর সেখানে হুডি পরা এক রহস্যময় ব্যক্তি আসে এবং কুশল বিনিময় শেষে দিলরুবাকে গাড়িতে করে একটি গোপন স্থানে নিয়ে যায়। গাড়িটি একটি বড় বিল্ডিং এর সামনে থামলে দিলরুবা ও সেই ব্যক্তিটি ভেতরে প্রবেশ করে। সেখানে একটি ঘরের ভেতর আন্ডারওয়ার্ল্ডের প্রভাবশালী গ্যাং লিডাররা একটি গুরুত্বপূর্ণ মিটিং করছিল, যারা মূলত পুরো শহরের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করত। সেই হুড পরা ব্যক্তিটি ভিতরে ঢুকলে সবাই গুঞ্জন শুরু করলেও সে কারো কথায় কান দেয় না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ টেবিলের উপর এন্ট্রি হয় মেগাস্টার শাকিব খানের, যার চরিত্রের নাম প্রিন্স। সে টেবিলের উপর উঠে দাঁড়ানো মাত্রই দুই হাতে দুটি বন্দুক নিয়ে উপস্থিত সবাইকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। চোখের পলকে সবাইকে পাখির মতো মেরে ফেলে প্রিন্স, আর সেখানে থাকা কেউই তাকে বাধা দেওয়ার সুযোগ পায় না। অন্যদিকে দেখা যায় একটি পুলিশ ভ্যান শুনশান রাস্তার মাঝে এসে থামে। কিছুক্ষণ পরেই সেখান দিয়ে মোটরসাইকেলে করে একজন আসছিল, যাকে পুলিশ গাড়ি থেকে নেমে ধরে ফেলে। তাকে একটি গোপন সেফ হাউসে নিয়ে এসে প্রিন্স সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য অমানসিক নির্যাতন শুরু করে। লোকটির নাম ছিল ভুট্টু। সে প্রচন্ড মার খাওয়ার পরও প্রিন্সের ব্যাপারে মুখ খোলে না, কারণ সে ছিল প্রিন্সের অত্যন্ত বিশ্বস্ত এক বন্ধু ও লয়াল মানুষ। এমন সময় সেখানে পুলিশের বড় অফিসার মিনহাজ উপস্থিত হয়ে সবাইকে রুমের বাইরে পাঠিয়ে দেয় এবং ভুট্টুকে আবারও প্রিন্সের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। প্রথমে ভুট্টু নীরব থাকলেও এক পর্যায়ে সে প্রিন্সের অতীত কাহিনী বলতে শুরু করে। প্রিন্সের আসল নাম ছিল ইব্রাহিম। যখন সে প্রথম ঢাকা শহরে পা রাখে তখন তার হাতে কোনো কাজ ছিল না এবং পকেটেও 1 টাকা ছিল না। সেই কঠিন সময়ে ইব্রাহিমের সাথে ভুট্টুর পরিচয় হয় এবং তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। ভুট্টু ইব্রাহিমকে নিয়ে গিয়ে বাবু নামে এক ছোটখাটো গ্যাংস্টারের কাছে কাজে লাগিয়ে দেয়। এভাবেই দিন কাটতে থাকে। বাবুর ছোট বোন ছিল দিলরুবা। সময়ের সাথে সাথে ইব্রাহিম এবং দিলরুবার মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দিলরুবা একটি বারের ড্যান্সার হিসেবে কাজ করত এবং কিছুদিন পর সে ইব্রাহিমকেও সেখানে বাউন্সারের চাকরি পাইয়ে দেয়। একদিন রাতে বারে ড্যান্স করার সময় স্থানীয় কমিশনারের ছেলে মাসুদ দিলরুবার সাথে অশালীন আচরণ শুরু করে। এতে প্রচন্ড রাগান্বিত হয়ে দিলরুবা মাসুদকে কষে এক চড় মারে। এই ঘটনায় ক্ষেপে গিয়ে মাসুদ দিলরুবাকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইব্রাহিম এসে তাকে বাধা দেয় এবং মাসুদকে গণধোলাই দেয়। কমিশনার অত্যন্ত প্রভাবশালী হওয়ায় পুলিশের সহায়তায় ইব্রাহিমকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাকে জেলে বন্দি করে অমানবিক নির্যাতন করা হয়। ইব্রাহিমের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে তাকে জেলের ভেতরেই হাসপাতালে ভর্তি করতে হয়। একদিন সেখানে ইব্রাহিমের সাথে পরিচয় হয় গোপালদা নামে এক বড় মাপের গ্যাং লিডারের। গোপালদা যখন জানতে পারে যে ইব্রাহিম কমিশনারের ছেলেকে মেরে জেলে এসেছে, তখন সে অবাক হয় এবং ইব্রাহিমের সাহসের জন্য তাকে দিয়ে বড় কিছু করা সম্ভব বলে বুঝতে পারে। এরপর থেকে গোপালদা ইব্রাহিমের দেখাশোনা শুরু করেন। কিছুদিন পর ইব্রাহিম সুস্থ হলে একদিন এক কনস্টেবল এসে গোপালদার হাতে একটি চিঠি দিয়ে যায়, যাতে ইব্রাহিমের জামিনের আদেশ ছিল। মুভি প্রেমীদের জন্য স্পেশাল অফার, শুধুমাত্র 1x এ প্রথম জমায় পাচ্ছেন 100% পর্যন্ত বোনাস। শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু আমার অনেক ফলোয়ার ইতিমধ্যে এই সুযোগটা কাজে লাগিয়েছে। আপনিও পারবেন। শুধু এই 3টি সহজ ধাপ অনুসরণ করুন। আমার বায়োতে থাকা লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ন্যূনতম 300 টাকা ডিপোজিট করুন। প্রোমো কোড বক্সে লিখুন মিজান EXP। তারপর আপনি পেতে পারেন 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত বোনাস। সম্পূর্ণ করার পর বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে সহজেই উত্তোলন করতে পারবেন, অথবা প্ল্যাটফর্মের বিভিন্ন গেম খেলেও আপনার ব্যালেন্স বাড়াতে পারেন। মনে রাখবেন, এই অফারটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা রেজিস্ট্রেশনের পর ন্যূনতম 300 টাকা ডিপোজিট করবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি নিরাপদ ও সুরক্ষিত। যে কোনো সহায়তার জন্য 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট রয়েছে। তাহলে দেরি কেন? লিংকটি আমার পিন কমেন্টে আছে।
এখনই ক্লিক করুন, রেজিস্টার করুন, ডিপোজিট করুন এবং জেতা শুরু করুন। গোপালদা ইব্রাহিমকে জেল থেকে ছাড়িয়ে নেওয়ার পর তাকে আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে ধারণা দেয় এবং একটি কাজের দায়িত্ব দেয়। সে ইব্রাহিমকে বলে 2টি বিদেশি কবুতর অর্থাৎ 2টি দামি বিদেশি বন্দুক সংগ্রহ করে নিজের কাছে রাখতে, যা গোপালদা জেল থেকে বের হওয়ার পর বুঝে নেবে। জেল থেকে বের হওয়ার সময় ইব্রাহিমকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়, যেখানে দিলরুবাও উপস্থিত ছিল। ইব্রাহিম বন্দুক 2টি সংগ্রহ করে নিরাপদ মনে করে বাবুর কাছে রেখে দেয়। একদিন সন্ধ্যায় বাবু যখন দোকানে যায়, তখন মাসুদ ও লিটন তাকে লক্ষ্য করে এবং তার কাছে থাকা বিদেশি বন্দুকগুলো দেখে ফেলে। সেই রাতেই তারা বাবু ও দিলরুবাকে তাড়া করতে থাকে। এক পর্যায়ে পালানোর সময় বাবুর পায়ে গুলি লাগে এবং দিলরুবা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। মাসুদ ও লিটন মিলে বাবুকে নির্মমভাবে হত্যা করে এবং বন্দুক 2টি ছিনিয়ে নেয়। আড়াল থেকে দিলরুবা সবটা দেখলেও তার কিছুই করার ছিল না। ইব্রাহিম এই খবর পাওয়ার পর পাগলের মতো দিলরুবাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পায় না। এরপর গোপালদা ইব্রাহিম ও ভুট্টোকে নিরাপত্তার খাতিরে তার নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। গোপালদার স্ত্রী তাদের নিজের ভাইয়ের মতো যত্ন ও দেখাশোনা করতে থাকেন। একদিন গোপাল তার লোকবল নিয়ে ছাদে আড্ডা দিচ্ছিল। ঠিক সেই সময় সেখানে হাজির হয় মাসুদ আর লিটন। তারা মূলত 2টি দামি বিদেশি বন্দুক বিক্রি করতে এসেছিল। তারা কল্পনাও করতে পারেনি যে এই বন্দুকগুলো আসলে গোপালদারই নিজস্ব সম্পদ। গোপাল যখন বন্দুকগুলো হাতে নিয়ে পরীক্ষা করতে যায়, তখনই দেখতে পায় সেটার গায়ে জি অক্ষরটি খোদাই করা আছে। মুহূর্তেই গোপাল বুঝে যায় যে বাবুকে খুন করে এই দুজনই তার অস্ত্রগুলো ছিনিয়ে নিয়েছে। গোপাল প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তাদের ধমক দিয়ে বলেন, তোদের এত বড় সাহস যে তোরা গোপালের জিনিসে হাত দিস। পরিস্থিতি বেগতিক দেখে মাসুদ আর লিটন সেখান থেকে পালানোর চেষ্টা করে। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি। বেশ কিছুক্ষণ ছাদের উপর গোলাবর্ষণের পর মাসুদ আর লিটন কোনো মতে প্রাণ বাঁচিয়ে নিচে নেমে আসে, কিন্তু সিঁড়ি দিয়ে বের হওয়ার সময় তারা সরাসরি ইব্রাহিমের সামনে পড়ে যায়। ইব্রাহিম আগে থেকে বাবুকে মারার কারণে তাদের উপর চরম রাগান্বিত ছিল। দেখা মাত্রই তাদের মধ্যে হাতাহাতি ও মারপিট শুরু হয়। এক পর্যায়ে লড়াইটি বন্দুক যুদ্ধে রূপ নেয় এবং ইব্রাহিম তার সব রাগ উগরে দিয়ে মাসুদ ও লিটনকে খতম করে ফেলে। এই হত্যাকাণ্ডের খবর মুহূর্তেই পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়ে এবং ইব্রাহিমের নামে পুলিশের হুলিয়া জারি হয়। কমিশনার তার ছেলেকে মারার কারণে ইব্রাহিমের ওপর আরো বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এমত অবস্থায় গোপালদা ইব্রাহিমকে একটি ভাড়া বাসায় গিয়ে গা ঢাকা দিয়ে থাকতে বলে। বাসায় আত্মগোপনে থাকার সময় গোপালদা ইব্রাহিমকে আন্ডারওয়ার্ল্ডের খুঁটিনাটি সব জ্ঞান দিতে থাকে। আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিল আব্রাহিম পাঠান, যার কথায় পুরো শহর চলত। গোপাল জানায়, যদি এই জগতে রাজত্ব করতে হয় তবে পাঠানকে হারাতে হবে। গোপাল নিজে পাঠানের লোক হওয়া সত্ত্বেও গোপনে ইব্রাহিমকে তৈরি করতে থাকে। এর মধ্যে একদিন বিকেলে ঘটে এক মজার ঘটনা। ইব্রাহিম যে বাসায় ছিল, সেই বাসার ছাদে সোনিয়া নামে এক মেয়ে তার ছোট বোনের সাথে কাপড় শুকাতে দিয়েছিল। কাপড় তোলার সময় হঠাৎ সোনিয়ার একটি কাপড় নিচে ইব্রাহিমের বেলকনিতে পড়ে যায়। সোনিয়া খুব লজ্জিত হয়ে সেটা ঢাকার জন্য উপর থেকে আরো কিছু কাপড় ছুঁড়ে মারে, কিন্তু তাতেও লাভ হয় না। ততক্ষণে ইব্রাহিম বেলকনিতে এসে সে কাপড়গুলো দেখে ফেলে। সোনিয়া ইব্রাহিমকে দেখে যেমন লজ্জা পায়, ইব্রাহিমও সোনিয়াকে দেখে প্রথম দর্শনেই ভালোবেসে ফেলে। সোনিয়া তার ছোট বোনকে নিচে পাঠায় কাপড়গুলো আনতে। সোনিয়ার ছোট বোনটি ছিল বেশ চটপটে ও পটু। সে পাকা পাকা কথা বলে ইব্রাহিমের কাছ থেকে কাপড়গুলো নিয়ে আসে। রুমে ফিরে সোনিয়া তার বোনকে জিজ্ঞাসা করে ছেলেটি বিবাহিত কিনা বা তার কোনো প্রেমিকা আছে কিনা। বোন বিরক্ত হয়ে তাকে নিজেই ইব্রাহিমকে জিজ্ঞাসা করতে বলে। এদিকে একদিন বিকেলে পাঠান তার বাড়িতে আঙিনায় বসে থাকার সময় একদল পুলিশ সেখানে অতর্কিত হামলা চালায়। পাঠানের লোকজন পুলিশের সাথে পেরে উঠছিল না এবং একে একে সবাই মারা যাচ্ছিল। পুলিশ যখন পাঠানের একদম কাছাকাছি পৌঁছে যায় এবং তাকে গুলি করতে উদ্যত হয়, ঠিক তখন জানালার কাঁচ ভেঙে নাটকীয়ভাবে সেখানে হাজির হয় ইব্রাহিম। সে একা হাতে পুলিশদের প্রতিহত করে পাঠানকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয়। ইব্রাহিমের এই অসীম সাহস আর স্টাইল দেখে পাঠান মুগ্ধ হয়ে যায় এবং ইব্রাহিমকে প্রিন্স নাম দেয়। এভাবে সাধারণ ইব্রাহিমের প্রিন্স হয়ে ওঠার যাত্রা শুরু হয়। এখন গোপালের সাথে প্রিন্সও নিয়মিত পাঠানের ডেরায় যেতে শুরু করে। পাঠান প্রিন্সকে বেশ গুরুত্ব দিলেও একদিন প্রিন্স হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালে পাঠান তা এড়িয়ে যায়। প্রিন্স তখন বুঝতে পারে যে তারা পাঠানের অধীনে কাজ করে বলে পাঠান তাকে প্রাপ্য সম্মান দিচ্ছে না। সেখান থেকে ফেরার পথে প্রিন্স গোপালদাকে স্পষ্ট জানিয়ে দেয় যে এভাবে অন্যের হয়ে কাজ করা আর নয়। সে দাবি করে যেন গুলশান ও তার আশেপাশে এলাকাগুলো তাদের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া হয় এবং তারা সরাসরি পাঠানের সাথে পার্টনার
পার্টনার হিসেবে কাজ করবে। গোপালদা এই কথা শুনে আঁতকে ওঠে এবং প্রিন্সকে সতর্ক করে যে এমন দাবি পাঠানের সামনে তুললে বড় বিপদ হতে পারে। কিন্তু প্রিন্স নিজের সিদ্ধান্তে অটল থাকে। পরের বার পাঠানের সাথে দেখা করতে গেলে গোপালদা কাঁপা কাঁপা কণ্ঠে এই প্রস্তাবটি দেয়। শুনেই পাঠান প্রচণ্ড ক্ষেপে যায় এবং তাদের অপমান করে বলে যে কুকুরের মতো আছিস, কুকুরের মতোই থাক, নেকড়ে হওয়ার চেষ্টা করিস না। পাঠান তাদের সবাইকে যাচ্ছে তাই বলে গালিগালাজ করে বিদায় করে দেয়। এই অপমান প্রিন্স সহ্য করতে পারে না এবং দ্রুত এর একটা বিহিত করার পরিকল্পনা করে। গোপাল সায় না দিলেও তার 5 বিশ্বস্ত সহযোগী মান্নান, নুরু, শাহেদ, জর্দাবাবু ও গোল্ডেন ফারুক প্রিন্সের কথায় একমত হয়। প্রিন্স সবাইকে আলাদা দায়িত্ব দেয় যাতে তারা লোকবল ও অস্ত্রশস্ত্র নিয়ে বড় হামলার প্রস্তুতি নিতে পারে। একদিন কাজ শেষে ফেরার পথে প্রিন্সের সাথে সোনিয়ার দেখা হয়। সোনিয়া প্রিন্সের কাছে লিফট চাইলে সে তাকে গাড়িতে তুলে নেয়। বাড়ির কাছাকাছি পৌঁছলে সোনিয়া বোরকা পরে নেয় যাতে তার বাবা তাকে দেখে বকা না দেয়। এভাবে প্রায় তাদের দেখা হতে থাকে এবং একসময় তারা ফোন নম্বর আদান প্রদান করে। একদিন সন্ধ্যায় সোনিয়া ফোন করে প্রিন্সকে শপিংয়ে যাওয়ার আবদার করলে প্রিন্স তাকে নিয়ে একটি শপিং মলে যায়। শপিং করার সময় গোপালদা বারবার প্রিন্সকে ফোন দিচ্ছিল কারণ তাদের সংগৃহীত অস্ত্রগুলো পৌঁছে গিয়েছিল এবং সেগুলো চেক করা জরুরি ছিল। সোনিয়ার সাথে ব্যস্ত থাকায় প্রিন্স প্রথমে ফোন ধরছিল না, কিন্তু বারবার কল আসায় সে কথা বলতে বাধ্য হয়। গোপালদা জানায় যে মাল অর্থাৎ বন্দুক চলে এসেছে এবং তাকে এখনই হাইড আউটে যেতে হবে। গোপালদা তাকে দ্রুত আস্তানায় আসার তাগিদ দেন। শপিং শেষ হওয়ার পর প্রিন্স চলে যেতে চাইলেও সোনিয়া তাকে কিছু খাওয়ানোর জন্য জোরাজুরি শুরু করে। প্রিন্স কাজের ব্যস্ততায় প্রথমে না চাইলেও সোনিয়ার আবদারে রাজি হয় এবং তাকে একটি অত্যন্ত দামি ও অভিজাত রেস্টুরেন্টে নিয়ে আসে। রেস্টুরেন্টের চাকচিক্য দেখে সোনিয়া ঘাবড়ে যায় এবং ভাবতে থাকে যে এত দামি জায়গায় বিল দেওয়ার মতো টাকা তো তার কাছে নেই। প্রিন্স তার মনের অবস্থা বুঝতে পেরে অভয় দেয় এবং তাকে একটি টেবিলে বসিয়ে জরুরি কাজে একটু বাইরে যাওয়ার কথা বলে। কিছুক্ষণের মধ্যে ওয়েটার সোনিয়ার টেবিলে প্রচুর খাবার সাজিয়ে দেয়। সোনিয়া ভয় পেয়ে যায় এবং বিলের ভয়ে পাশের অন্য একটি টেবিলে গিয়ে বসে, কিন্তু ওয়েটার আবারও খাবারগুলো তার সামনে নিয়ে আসে, যা সোনিয়ার দুশ্চিন্তা আরো বাড়িয়ে দেয়। অন্যদিকে প্রিন্স সরাসরি তাদের গোপন আস্তানায় পৌঁছে যায় এবং সেখানে আসা নতুন অস্ত্রগুলো পরীক্ষা করে। বিশেষ করে AK-47 বন্দুকগুলো দেখে সবাই খুব উত্তেজিত হয়ে পড়ে। তারা তাদের নতুন গ্যাংয়ের একটা নাম দেয় এবং আকাশে গুলি ছুড়ে সেটা উদযাপন করে। কাজ শেষ করে প্রিন্স যখন রেস্টুরেন্টে ফিরে আসে তখন সোনিয়া তাকে জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছিল। প্রিন্স কাজের দোহাই দিয়ে এড়িয়ে যায় এবং দুজনে খাওয়া শেষ করে বাড়ি ফেরে। পরদিন সকালে সোনিয়া আবার প্রিন্সের ফ্ল্যাটে চলে আসে। যেহেতু প্রিন্স সোনিয়ার বাবার বাড়িতেই ভাড়া থাকতো তাই সেখানে আসা যাওয়া করতে তার কোনো সমস্যা হতো না। প্রিন্সের রুমে সোনিয়া বিভিন্ন পোশাক পাল্টে তাকে দেখাচ্ছিল এবং তাদের মধ্যে বেশ রোমান্টিক সময় কাটছিল। একদিন সন্ধ্যায় প্রিন্স সোনিয়াকে বাইকে করে বাড়ির সামনে নামিয়ে দিয়ে তার কপালে একটি চুমু খায়। এই দৃশ্যটি বারান্দা থেকে সোনিয়ার বাবা দেখে ফেলেন। সোনিয়া ঘরে ঢোকা মাত্রই তার বাবা প্রচন্ড রাগারাগি শুরু করেন এবং তাকে গালিগালাজ করেন। বাবা জানতে চান সে এই ছেলের সম্পর্কে কি জানে, কিন্তু সোনিয়া সাফ জানিয়ে দেয় যে সে ইব্রাহিমকে ভালোবাসে। রাগে অন্ধ হয়ে বাবা সোনিয়াকে চড় মারেন এবং 7 দিনের মধ্যে তার বিয়ে ঠিক করার কথা বলেন। সোনিয়াও জেদ ধরে বসে যে প্রিন্স ছাড়া সে অন্য কাউকে বিয়ে করবে না। এদিকে প্রিন্সের নতুন দল একে একে পাঠানের দখলে থাকা বিভিন্ন এলাকাগুলো দখল করতে শুরু করে। তারা পাঠানের লোকজনকে হটিয়ে দিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করে। এই খবর পাঠানের কানে পৌঁছলে সে এবং তার সহযোগীরা প্রচন্ড ক্ষিপ্ত হয়। পাঠান নির্দেশ দেয় যে গোপালের ঘনিষ্ঠদের উপর নজর রাখতে এবং তাদের মধ্য থেকে কাউকে ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে নিজেদের দলে টানতে, যাতে প্রিন্সদের শায়েস্তা করা যায়। এরপর পাঠান গোপালকে ফোন করে ক্ষোভ ছাড়লে গোপাল স্পষ্ট জানিয়ে দেয় যে এখন সময় বদলে গেছে এবং যার শক্তি বেশি এলাকা তারই থাকবে। পরিস্থিতি সামাল দিতে পাঠান সরাসরি আলোচনার প্রস্তাব দেয়। গোপাল নিজের জীবনে নিরাপত্তার গ্যারান্টি হিসেবে পাঠানের ছোট ভাইকে জিম্মি হিসেবে নিজের কাছে রেখে দেয় এবং পাঠানের আস্তানায় আলোচনার জন্য রওনা হয়। পরদিন সকালে সোনিয়া বোরখা পরে বাড়ি থেকে পালিয়ে আসে এবং প্রিন্সকে জানায় যে তার বাবা তার বিয়ে ঠিক করে ফেলেছে। সে প্রিন্সকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় এবং বলে যে প্রিন্স তাকে গ্রহণ না করলে সে নিরুদ্দেশ হয়ে যাবে। প্রিন্স আর দেরি না করে তাকে বাইকে তুলে নিয়ে বিয়ে করতে চলে যায়। ঠিক যখন তারা বিয়ের পিড়িতে তখনই গোপালদা তার লোকবল নিয়ে পাঠানের বাড়িতে রওনা হয়, কিন্তু সেখানে আগে থেকে উৎপেতে থাকা পাঠানের লোকরা তাদের উপর অতর্কিত গুলি বর্ষণ করে। গোপালের সাথে থাকা সবাই মারা পড়লেও গোপালকে জীবিত ধরে পাঠানের সামনে আনা হয়। গোপাল অনেক কাকুতি মিনতি করলেও পাঠান কোনো দয়া দেখায় না এবং কুড়াল দিয়ে গোপালের গলা কেটে তাকে নির্মমভাবে হত্যা করে। তবে গোপালের সহকারী মান্নান হাতে গুলিবদ্ধ অবস্থায় বেঁচে যায়।
পাঠান তাকে বাধ্য করে প্রিন্সের কাছে ফোন করিয়ে তার ছোট ভাইকে মুক্ত করে দিতে। মান্নান তাদের কথা মতো কাজ করলে পাঠানা তাকে প্রাণে মারে না। গোপালের সহকারী মান্নানকে তারা প্রাণে না মারলেও বিভীষিকা তখনও শেষ হয়নি। রিকশা করে যাওয়ার সময় গোপালের স্ত্রী ও সন্তানের উপর হামলা চালায় 2 মোটরসাইকেল আরোহী। তারা নৃশংসভাবে গোপালের ছোট ছেলেকে গুলি করে মেরে ফেলে। তবে গোপালের স্ত্রী দমে না গিয়ে নিজের কাছে থাকা বন্দুক বের করে পাল্টা গুলিতে এক সন্ত্রাসীকে খতম করেন। অন্যদিকে সোনিয়াকে বিয়ে করে বাসর রাতে যখন প্রিন্স রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছিল তখনই একটি ফোন কলে সব ওলটপালট হয়ে যায়। খবর পেয়ে সোনিয়াকে একা ফেলে বৃষ্টি ভেজা রাতে অকুস্থলে ছুটে যায় প্রিন্স। সেখানে সারি সারি লাশ দেখে সে কান্নায় ভেঙে পড়ে এবং পাঠানের ওপর চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার শপথ নেয়। নিরাপত্তার জন্য প্রিন্স সোনিয়াকে গোপালের স্ত্রীর কাছে রেখে আসে। কয়েকদিন পর তাদের নতুন এক বাড়িতে সরিয়ে নেওয়া হলেও সেখানে হানা দেয় পুলিশ। ম্যাজিস্ট্রেট এসে সোনিয়া নামে ওয়ারেন্ট জারি করেন। পরিস্থিতি শান্ত রাখতে ভাবি আর সোনিয়া পুলিশের সাথে কোর্টে যান, কিন্তু সেখানেও মুক্তি মেলেনি। প্রিন্সের গ্যাংস্টার পরিচয়ের কারণে সোনিয়াকেও খুনের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়। একই সাথে গোপালের স্ত্রীকেও আত্মরক্ষার্থে করা খুনের জন্য সাজা দিয়ে জেলে পাঠানো হয়। সোনিয়া এবার বুঝতে পারে তার স্বামী সাধারণ কেউ নয়, বরং এক ভয়ঙ্কর ডন। বউ আর ভাবিকে জেলে পাঠানোর ক্ষোভে প্রিন্স আরও হিংস্র হয়ে ওঠে। সে বিশাল এক বাহিনী গড়ে তোলে এবং পাঠানের লোকজনকে যেখানে পায় সেখানেই শেষ করে দেয়। উপায় না দেখে পাঠান প্রিন্সকে ফোন করে আপোষের প্রস্তাব দেয় এবং সোনিয়াকে জেল থেকে ছাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। প্রিন্স মনে মনে অন্য পরিকল্পনা থাকলেও উপর দিয়ে রাজি হয়ে যায়। পরদিন রাতে সোনিয়া যখন জেল থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসে তখন গেটের বাইরেই দাঁড়িয়েছিল প্রিন্স সোনিয়াকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার সম্পর্কে সে যা শুনেছে সব সত্য। সোনিয়ার সামনে 2টি অপশন রাখা হয় সে প্রিন্সের সাথে যাবে, নয়তো অন্য একটি গাড়িতে থাকা ফ্ল্যাটের চাবি আর চেক নিয়ে নিজের আলাদা ভবিষ্যৎ করে নেবে। সোনিয়া প্রথমে অন্য গাড়িতে উঠলেও পরক্ষণই ফিরে এসে প্রিন্সের হাত ধরে এবং যারা তাকে জেলে পাঠিয়েছিল তাদের শাস্তির দাবি জানায়। প্রিন্স তখন এক ভয়ঙ্কর হাসি দেয়। পরদিন সকালে পাঠানের আস্তানা যখন উৎসবে মত্ত তখনই প্রিন্স গাড়ি নিয়ে সেখানে হাজির হয়। পিয়ানোর মতো একটা অদ্ভুত বক্স থেকে সে বের করে আনে এক বিশাল আকার মেশিন গান। বৃষ্টির মতো গুলি বর্ষণে পাঠানের পুরো ডেরা লাশে পরিণত হয়। কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে পাঠান এক প্রভাবশালী রাজনীতিবিদের আশ্রয়ে যায়। সেখানে গিয়েও সে শান্তি পায় না, কারণ প্রিন্স তখন পুরো শহরের অঘোষিত সম্রাট। ভুট্টু এই পুরো কাহিনী শুনিয়ে গল্প শেষ করে। এই কেসের দায়িত্ব পড়ে অফিসার মিনহাজের ওপর, যিনি তার সেরা ছাত্র জুলফিকারকে এর ভার দেন। চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে যে প্রিন্স আসলে জুলফিকারের নিজের বড় ভাই, কিন্তু জুলফিকার স্পষ্ট জানায় ইব্রাহিম তার ভাই হলেও অপরাধী প্রিন্স তার কেউ নয়। ইব্রাহিম ছোটবেলায় এক বখারের হাত থেকে তার ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে প্রথম খুন করে ঢাকা পালিয়ে এসেছিল। তদন্ত চলাকালীন নায়িকা দিলরুবাকে ধরে আনা হলে সে প্রিন্সকে চেনার অস্বীকার করে, কিন্তু ফ্ল্যাশ ব্যাকে দেখা যায় দিলরুবার সাথে ইব্রাহিমের আগে থেকেই সম্পর্ক ছিল। দিলরুবা যখন নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত তখন এক প্রযোজক হিসেবে প্রিন্সের সাথে তার দেখা হয়। দিলরুবার জন্মদিনে তারা একান্তের সময় কাটালেও প্রিন্স হঠাৎ পুরনো কোনো কষ্টের কথা ভেবে রোমান্টিক মুহূর্ত থেকে নিজেকে সরিয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। এদিকে ক্ষমতা টিকিয়ে রাখতে একটি রাজনৈতিক দল প্রিন্সের সাহায্য নেয়। তারা প্রতিশ্রুতি দেয় যে নির্বাচনে জেতালে প্রিন্সের সব অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। প্রিন্স তাদের হয়ে পেশি শক্তি ব্যবহার করে জয়ী করে, কিন্তু ক্ষমতার গদিতে বসে তারা প্রিন্সের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং পাঠানের সাথে হাত মেলায়। এই অপমান সহ্য করতে না পেরে প্রিন্স ওই দলের নেতাকর্মীদের উপর নারকীয় হামলা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার মিনহাজ ও জুলফিকারের নেতৃত্বে বিশাল ফোর্স নামায় প্রিন্সকে ধরার জন্য। এরই মাঝে একদিন টিভিতে দিলরুবার গান দেখার সময় সহকারী মান্নান অসতর্কভাবে বলে ফেলেছে এই নায়িকা প্রায়ই প্রিন্সের কাছে আসে। এই কথা শুনে সোনিয়া প্রচন্ড ক্ষিপ্ত হয়। প্রিন্স কেন তার থেকে দূরে দূরে থাকছে সেই সন্দেহের দানা এবার আরো শক্ত হয়। সোনিয়া নিজেকে সামলাতে না পেরে সরাসরি প্রিন্সের কাছে গিয়ে এই গোপন সম্পর্কের কৈফিয়ত চায়। সোনিয়ার সন্দেহের জবাবে প্রিন্স জানায় যে দিলরুবাকে সে অনেক আগে থেকেই চেনে, তবে তাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক নেই। কিন্তু সোনিয়া এই উত্তর মেনে নিতে পারে না। এদিকে পুলিশের সাঁড়াশি অভিযানে প্রিন্সের দলের অবস্থা নাজুক হয়ে পড়ে। এক গোপন মিটিং চলাকালীন পুলিশ অতর্কিত হামলা চালালে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। পালানোর সময় প্রিন্স সরাসরি তার ভাই জুলফিকারের মুখোমুখি হয়,
কিন্তু রক্তের টানে জুলফিকার তাকে গুলি করতে পারে না। প্রিন্স গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে এক নির্জন রাস্তায় ঘিরে ফেলে। চারপাশ থেকে পুলিশ ঘিরে ধরলে প্রিন্স তার সেই বিধ্বংসী মেশিন গান বের করে বৃষ্টির মতো গুলি চালিয়ে প্রায় সব পুলিশকে খতম করে দেয়। এরপর সে সরাসরি বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢোকা মাত্রই সোনিয়া আবার সে একই প্রশ্ন করে এবং এক পর্যায়ে রাগের মাথায় প্রিন্স তার দিকে বন্দুক তাক করে বসে। ঠিক তখন বিশ্বাসঘাতক মান্নান সোনিয়ার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে উল্টো প্রিন্সের দিকে তাক করে। জানা যায় মান্নান অনেক আগে থেকে পাঠানের কাছে বিক্রি হয়ে গিয়েছিল এবং সেই সব গোপন তথ্য পাচার করত। মান্নান প্রিন্সকে মারতে গেলে পেছন থেকে ভাবি বা গোপালের স্ত্রী মান্নানকে গুলি করে তার স্বামীকে হত্যার প্রতিশোধ নেন। ততক্ষণে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। প্রিন্স সোনিয়া ও ভাবিকে পেছনে দরজা দিয়ে নিরাপদে সরিয়ে দিয়ে বীর দর্পে সিঁড়িতে বসে থাকে। পুলিশ তাকে গ্রেফতার করতে এলে হঠাৎ হাই কমান্ড থেকে ফোন আসে যে প্রিন্সকে ধরা যাবে না, যা ছিল মূলত সুবিধাবাদী এমপির রাজনৈতিক চাল। মুক্তি পেয়ে প্রিন্স সরাসরি তার মায়ের কাছে ফিরে যায় এবং সব অপরাধ ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু গাড়ি নিয়ে মাকে সাথে করে যাওয়ার পথে আবারও পুলিশ তাদের পথ আটকায়। এবার জুলফিকার নিজে এসে তার ভাইকে গ্রেফতার করে অফিসার মিনহাজের হাতে তুলে দেয়। জুলফিকার তার মাকে বুঝিয়ে বলে যে সেই পুরনো ইব্রাহিম অনেক আগেই মারা গেছে, এই প্রিন্স এখন শুধুই একজন সন্ত্রাসী। মিনহাজ যখন গাড়ি করে প্রিন্সকে নিয়ে যাচ্ছিলেন তখনই উপর মহল থেকে ফেক অ্যাকাউন্টারের মাধ্যমে প্রিন্সকে বাঁচিয়ে রাখার গোপন নির্দেশ আসে। মিনহাজ গাড়ি থামিয়ে প্রিন্সকে গুলি করা নাটক করেন এবং প্রিন্স নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। মা, সোনিয়া এবং দিলরুবা সবাই তাকে মৃত ভেবে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় রাজস্থানের মরুভূমিতে এক দস্যু দল পর্যটকদের উপর হামলা করছে এবং সেই দলের নেতৃত্বে স্বয়ং প্রিন্স বেঁচে আছে। এভাবেই দুর্ধর্ষ এক গ্যাংস্টারের বেঁচে থাকার মধ্য দিয়ে সিনেমার ইতি ঘটে। তো মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।